তথাপি যিনি আগলে রাখিলেন মোরে, আমি তাহার প্রাণ করিব নাশ। সম্পত্তির থেকে বঞ্চিত করে তুমি করিলে মোর সর্বনাশ। কথাটা বলতে বলতে আততায়ী নিজের হাতে একটা অত্যন্ত মজবুত এবং সাদা রঙের দড়ি দিয়ে সুনিপুণভাবে ফাঁস দিতে শুরু করলেন। দড়িটা যে কুণ্ডলি পাকিয়ে তৈরি করা হচ্ছে কারোর প্রাণনাশের আশায়, সেটা কি সে জানে? আততায়ীর মুখে খেলা করছে একটা হিংস্র কুকুরের ন্যায় হাসি। তার মুখ উজ্জ্বল। এত বছরের অপেক্ষার ফল আজ সে হাতে নাতে পেতে চলেছে। পাশে সোফার উপর পড়ে থাকা একটি বয়স 50-এর মোটাসোটা লোক অচৈতন্য অবস্থায় বিড়বিড় করে বলছে, কে তুমি? কি চাও? কি চাও? চাই, হ্যাঁ হ্যাঁ চাই তো, তোমার প্রাণ চাই হে প্রিয়। আমি এখন নেশায় বুধ, চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি না কিছু। তোমার গলার স্বর তো পরিচয় দিচ্ছে তুমি একজন শিক্ষিত যুবক। তবে তবে আমার সাথে তোমার কি শত্রুতা? হ্যাঁ, শত্রুতা আছে, নিশ্চয়ই শত্রুতা আছে। না হলে এই দড়িটাকে দেখো, কেমন সে নিজে নিজেই তোমার গলায় জড়িয়ে যাবে বলে প্রাণপণে তৈরি হচ্ছে। দেখো দেখো দেখো। তোমার কি চাই? কি চাই বলো? টাকা, বাড়ি, গাড়ি, সম্পত্তি সব তোমায় লিখে দেব। আমায় এবারের মতো ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ছাড়তে তো আমি আসিনি দিগ্বিজয় অধিকারী। তুমিও আজ থেকে 20 বছর আগে আমার বাবাকে ছাড়োনি হে। তবে তোমায় আজ কি করে ছাড়া যায়? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতেটা কি চাইছো? কে তোমার বাবা? কি তোমার পরিচয়? পড়বে, খুব তাড়াতাড়ি মনে পড়বে। তোমার গলার মধ্যে যখন এই দড়িটা আষ্টে পৃষ্ঠে তোমায় তীব্র যন্ত্রণাদায়ক বেদনা দেবে, গলার হাড় তীব্র আক্রোশে ভেঙে যাবে, জিভটায় কুকুরের মতো লক লক করতে করতে বাইরে ঝুলবে, তখন ঠিক মনে পড়বে দিগ্বিজয় অধিকারী, সব মনে পড়বে তখন। ওই 20 বছর আগের ঘটনা তো কারোর জানবার কথা নয়। আমি ক্ষমা প্রার্থী, আমায় ছেড়ে দাও। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব তোমায় লিখে দেব, কথা দিচ্ছি আমি। হে পালন কর্তা, আমাকে তুমি যথেষ্ট শিক্ষা দিয়েছ জীবনের চরম হতাশা বাঁচার রসদ। আমি পুরো জন্ম জন্মান্তরেও তোমার এই ঋণ ভুলিতে পারিব না। তাই তোমাকে মুক্তি দিলাম। ছেড়ে দাও। ঈশ্বরকে স্মরণ করো হে, ঈশ্বরকে স্মরণ করো। কথাটা শেষ করার আগেই লোকটা তীব্র গতিতে দড়িটার ফাঁসটা পরিয়ে দিল লোকটার গলায়। সঙ্গে সঙ্গে লোকটা তীব্র গতিতে নিজের হাত পা ছুঁড়তে শুরু করল। যন্ত্রণায় কাতর উল্টে যাওয়া আরশোলা যেমন নিজেকে সোজা করতে শরীরের সমস্ত শক্তি লাগিয়ে হাত পা ছুঁড়তে থাকে, ধনী ব্যবসায়ী বড় এক 5 তারা হোটেলের মালিক দিগ্বিজয় অধিকারীও নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করল। তবে বাঁধ ভাঙার পর কোনো গ্রাম যেমন রক্ষা পায় না, তিনিও তেমন পেলেন না। ধীরে ধীরে তার শরীরের চালচলন শান্ত হয়ে এলো। তখন আততায়ীর মুখে লেগে আছে একটা আত্মতৃপ্তির হাসি। বাঘ যেমন নিজের শিকারকে খুবলে খাবার পর আত্মতৃপ্তির হাসি হাসে, এটাও যেন তেমনটাই। করিলে মোর সর্বনাশ। স্বচ্ছ জানালার কাঁচ সরিয়ে একটানা বৃষ্টির ঝমঝম শব্দ উপভোগ করতে করতে পুঁটিরামের হাতের চায়ে চুমুক দিতে দিতে খবরের কাগজের পাতা উল্টাচ্ছি। বঙ্গবার্তার এই কাগজটা অবশ্য কালকে, কারণ আজ এখনো খবরের কাগজ এসে পৌঁছায়নি। কারণটা অবশ্য বৃষ্টি হলেও হতে পারে।
ব্যোমকেশের অবশ্য খবরে তেমন কোনো আগ্রহ নেই, শুধু একটি বিষয় ছাড়া, বিজ্ঞাপনের পাতা। ওর মতে এই বিজ্ঞাপনের পাতাতেই নাকি দুনিয়ার সমস্ত রহস্যের রসদ লুকিয়ে রয়েছে। এতে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা জানা যায় মানুষের দৈনন্দিন চাহিদার কিভাবে ক্রম পরিবর্তন ঘটে চলেছে, কিংবা ধরুন রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা বিনোদন অথবা মূল্যবান সামগ্রীর দাম কিভাবে বেড়ে চলেছে, অথবা এমন কোনো নজরকাড়া বিজ্ঞাপন যাই আমার মতো ছাপোষা অকৃতদার লেখকের জন্য বিশেষভাবে সুযোগ্য, যা কিনা আমায় খ্যাতি এনে দিতে পারে। ওইসব ছেড়ে অন্য একটা বিজ্ঞাপনের দিকে চোখ গেল। যাওয়া মাত্র বিজ্ঞাপনটা পড়তে লাগলাম। অদ্ভুত খবর। মাছে ভাতে বাঙালি নামক 5 তারা হোটেলের মালিক দিগ্বিজয় অধিকারী তার নিজের বাগান বাড়িতে আত্মঘাতী হয়েছেন। হত্যার কারণ অবশ্য গলায় ফাঁস লাগিয়ে সিলিং দিয়ে ঝুলে পড়ার কথা বলা হয়েছে। ভদ্রলোকের বয়স লেখা হয়েছে প্রায় 50 বছরের কাছাকাছি। টাকা পয়সার কোনো অভাব না থাকলেও এমন আত্মহত্যার কারণ যে কি সেটা পুলিশ অনুমান করতে পারছে না। তবে শেষে একটা নতুন ব্যাপার উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে লোকটা নাকি নিজের দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিজের ফোন থেকে ছোট একটা মেসেজ করে, যেখানে লেখা ছিল তিনি এই জীবন শেষ করে দিচ্ছেন। বিজ্ঞাপনের গোটা ফিরিস্তি শুনে ও মুচকি হেসে সিগারেটে টান দিয়ে বলল, ভাইয়া, বিজ্ঞাপনের খবরটা শুনে একটু খারাপ লাগছে, কারণ না মাছের ভাতে বাঙালি নামক এই হোটেলটা খুব জনপ্রিয় আমাদের কলকাতার মানুষের কাছে তো বটেই, তবে বিদেশিরা বাইরে দিয়ে এলে তারাও সেই হোটেলেই খাবার খেতে পছন্দ করতেন। আমি কয়েক মাস আগে একটা পার্টিতে আমন্ত্রিত হয়ে সেখানে গিয়েছিলাম। সত্যি অত্যন্ত সুস্বাদু মাছের উপকরণ সব, তার মধ্যে সর্ষে ইলিশটার কথা তো আর বললামই না। এক কথায় বলা যায় মাছে ভাতে বাঙালি নামটা সার্থক, এরা আমাদের বাঙালি খাবারকে বিশ্বের কাছে এগিয়ে দিচ্ছিল। তবে খবরটা শুনে মর্মাহত হলাম, কারণ এই সমস্ত বড় ব্যবসা মালিক না থাকলে শেষ হয়ে যাবার চিন্তা থাকে একটা। আমারও তাই মতামত। তবে নিজে কি একবারও খাওয়া হলো না, এটাই যা দুঃখ। খবরটা তো কাল বেরিয়েছিল, এতক্ষণে আশা করা যায় হোটেল কর্তৃপক্ষ হোটেল বন্ধ করে দিয়েছে। ভাইয়া, তোমার ওই ইচ্ছে বোধ করি পূরণ হলো না আর। হ্যাঁ, আমারও তাই বিশ্বাস। কিন্তু ভাগ্যদেবী যদি একটুকু আমার ওপর সদয় হতেন। আর কি বলি। কি আলোচনা হচ্ছে দুই বন্ধুতে ঠাকুরপো? ভাগ্য টাগ্য কি যেন একটা শুনলাম। তা বিয়ে টিয়ে করতে মন চাইলো নাকি? রক্ষে করো হে বৌঠান, রক্ষে করো। এমনিতেই নিজে কি কাল খাবো তার কোনো হিসেব নেই, তুমি আবার সাথে আরেকজনকে বেঁধে দিচ্ছ। তুমি যতই পালাবার চেষ্টা করো না, আরে তুমি বিয়ে করলে আমি তো রান্নাঘরে একটা বন্ধু পাই নাকি? তোমরা তো দুজন সারাদিন চোর ডাকাতের খুনি নিয়ে ব্যস্ত থাকো। আরে বাবা, বাড়িতে তো একটা কথা বলারও লোক চাই। তা বলে তুমি আমায় হাড়ি কাঠে মাথা দিতে বলবে বৌঠান? একদমই ঠিক ঠাকুরপো, তোমার এই চিরকুমার ব্রত আমাকেই ভাঙতে হবে যে। কথাটা শেষ করার আগেই বাইরে একটা ভারী জিপের শব্দ শোনা গেল রাস্তায়। ব্যোমকেশ সেটা শুনে হাসি হাসি মুখ নিয়ে বলল, বিধুবাবুর জিপ আর সিঁড়িতে দুটো পায়ের শব্দ, সুতরাং তিনি সঙ্গে করে কাউকে এনেছেন। একটা নতুন কেস পা ফেলে সিঁড়ি দিয়ে উঠে আসছে মনে হচ্ছে। ভাইয়া, কুটিরামকে বলো 4 কাপ চা বসাতে। ওর অনুমানই সঠিক হলো। ঘরের দরজা খোলার সাথে সাথেই প্রবেশ করলেন বিধুবাবু এবং একজন বয়স 40-এর ভদ্রলোক। দুইজনেই নমস্কার জানিয়ে ওর দিকে তাকিয়ে আমি ওনাদের সোফায় বসতে বললাম। দুইজনেই সেখানে বসলে। তা ব্যোমকেশ, তোমায় তো দেখছি বেশ ভালোই দিন কাটাচ্ছ। কেস টেস তেমন একটা হাতে নেই নাকি? বিধুবাবু, আপনি যদি এই অধমকে ভুলে যান তাহলে আর কিভাবে নতুন কেস পাবো বলুন? আমি তো সর্বদা নিজেকে সত্য অনুসন্ধানেই ব্যস্ত রাখতে চাই। কেউ যদি আর না ডাকে কি করি বলুন? সেই জন্যই তো এই ভদ্রলোককে তোমার কাছে নিয়ে এলাম। উনি তোমার কাছে সাহায্য প্রার্থী। তবে ওনার কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাড়াতাড়ি সমাধান করা চাই কিন্তু ব্যোমকেশ। লালবাজারে বড়বাবু থাকতে দ্রুত সমাধানের জন্য আমার কাছে ব্যাপারটা ঠিক হজম হলো না কিন্তু বিধুবাবু। আমি সবটা বুঝিয়ে বলছি ব্যোমকেশ বাবু। নমস্কার, আমার নাম রাজেন বসু। বয়স প্রায় 46-এর কাছাকাছি। আমি আজ আপনার কাছে উপস্থিত হয়েছি আমার মেয়ের জন্য। মেয়েটাকে আমি পাচ্ছি না ব্যোমকেশ বাবু। আজ থেকে নয়,
পরশুদিন রাত থেকে। আপনাকে আপনাকে যে করেই হোক ওকে খুঁজে দিতে হবে। কথাটা বলতে বলতে ভদ্রলোকের গলার স্বর জড়িয়ে এলো। বুঝলাম তিনি নিজের মেয়ের চিন্তায় নিজেকে আর সামলাতে পারছেন না। রাজেনবাবু, আপনি শান্ত হন। এ সময় আপনাকে সব থেকে বেশি শক্ত হতে হবে। আমি সবটা শুনতে চাই, কি কি ঘটেছে। পুরো ঘটনা না জানলে কিছুতেই আপনাকে কিন্তু আমি সাহায্য করতে পারবো না। আপনি যতটা জানেন ততটা খুলে বলুন আমায়। আমি নিজের সাধ্য মতো চেষ্টা করব আপনার মেয়েকে খুঁজে বের করার। আসলে আমার মেয়ে সুনন্দা বসু কাজ করতো একটি বড় 5 তারা রেস্তোরাঁয়। সেই হোটেলটির কথা আপনারাও হয়তো বহুবার শুনেছেন। আমার মেয়ে সেখানে হোটেল ম্যানেজারের বিয়ের কাজ করত। হোটেলটি ছোটখাটো নয়, শহরের মধ্যে সব থেকে বড় নামকরা হোটেল। বিভিন্ন রকম মাছের জন্যই সেই হোটেল সব থেকে বিখ্যাত ছিল। তবে যদিও এখন সেটি বন্ধ, এটির কারণেই কি আমার মেয়ে নিখোঁজ হয়েছে সেটাই ধরতে পারছি না। পুরো কথাটা শোনার পর থেকেই ওর মাথায় কেমন যেন একটা ভ্রুকুটি লক্ষ্য করলেন। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে তৎক্ষণাৎ বলে উঠল, রাজেনবাবু, আপনি কি কোনোভাবে 5 তারা হোটেল মাছে ভাতে বাঙালির কথা বলতে চাইছেন? যদি সেটা হয়ে থাকে তার থেকে বড় বিপদ আর কিচ্ছু নয়। কারণ আমি আগের দিনের পেপারটা দেখার সুযোগ পাইনি, তবে আজকে যখন আমার বন্ধু সেটি যখন খুলে এবং পড়ে, তখন একটি অদ্ভুত বিজ্ঞাপন আমাদের চোখে পড়ে। তার মধ্যে প্রথম হলো, মাছে ভাতে বাঙালির মালিক বা ম্যানেজার তিনি আত্মহত্যা করে মারা গেছেন। সুতরাং আপনার মেয়ে যখন সেখানে কাজ করত, আমার বিশ্বাস ওনার মৃত্যুর সঙ্গে আপনার মেয়ের কোনো না কোনো সম্পর্ক আছে। না হলে কোনোভাবেই একটি আত্মহত্যার পরে আপনার মেয়ের নিখোঁজ হওয়া সহজ কথা নয়। আর আপনি বলতে চাইছেন আপনার মেয়ে নিখোঁজ হয়েছে পরশুদিন, তাই তো? নিউজ পেপারে আত্মহত্যা ব্যাপারটা ছেপেছে কালকে। সুতরাং আপনার মেয়ে সেই দিন থেকেই নিখোঁজ। আমরা সকাল সকাল সেই রেস্তোরাঁর খবর পড়ছিলাম। তবে সঙ্গে সঙ্গেই যে সেই রেস্তোরাঁর সঙ্গে জড়িত থাকা রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের ডাক পড়বে, সেটা কখনো কল্পনাও করতে পারিনি। আপনার মেয়ের বয়স কত আর সে কোথায় থাকতো? আমার মেয়ের বয়স পুরোপুরি 25 বছর। আগের বছর অবধি ও ব্যাঙ্গালোরে একটা অন্য কোম্পানিতে চাকরি করত। তারপরেই হঠাৎ করে ঠিক করে কলকাতায় চলে আসবে। তারপর এখানে এসে ইন্টারভিউ দিয়ে জোগাড় করে এই হোটেল ম্যানেজারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চাকরিটি। ম্যানেজারের বয়স 50 বছর হলে কি হবে? দিগ্বিজয় বাবু আমার মেয়েকে অত্যন্ত স্নেহ করতেন। আপনার মেয়ের ব্যাঙ্গালোর থেকে ফিরে আসার কোনো আলাদা কারণ আছে কি? আসলে আমার মেয়ে কোনোদিনই কোনো কিছু লুকায়নি। সেখানে একটি ছেলের সাথে তার প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা বাবা মা আর কি বলবো বলুন। মেয়ে এখন প্রাপ্তবয়স্ক। তার ব্যক্তিগত সম্পর্কে হস্তক্ষেপ করার আমাদের কোনো ইচ্ছা ছিল না। তবে সে জানায় যে ম্যাঙ্গালোরের ছেলেটির সাথে তার ছড়াছড়ি হয়ে গেছে, তাই জন্য ইচ্ছে কলকাতায় ফিরে আসার। ব্যাঙ্গালোরে তার আর মন ঠিক ছিল না। আমাদের বাড়ি বিধাননগর, তবে মেয়ে চাকরির জন্য ফ্ল্যাটে থাকতো। কলকাতায় আমার একটি ফ্ল্যাট ছিল। চাকরি পাবার পর সে সেখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করে একাই। ওই সপ্তাহে একদিন বা ছুটির দিন সে বাড়ি আসতো, বা আমরা দুজনেই তার কাছে যেতাম দেখা করতে। আচ্ছা রাজেনবাবু, একটা কথা বলুন তো, যে ছেলেটির সঙ্গে আপনার মেয়ের সম্পর্ক ছিল সে কি কোনোভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে? বা ধরুন আপনার মেয়ে কোনোভাবে অন্য ছেলের সঙ্গে, মানে বুঝতেই পারছেন আর কি। আপনার অনুমানটা কোন দিকে আমি বুঝতে পারছি। তবে মেয়ে আমার অত্যন্ত বুদ্ধিমতী। নিজের মাকে না জানিয়ে কোনোদিন সে এত বড় সিদ্ধান্ত নেবে না, কারণ আমরা কোনোদিন তার কোনো সম্পর্কে বাধা দিইনি। সে জানতো যদি কোনো ছেলের সাথে তার সংসার পাতার ইচ্ছে প্রকাশ করে তবে কেউ বাধা দেবে না। সুতরাং ওই দিক দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তাহলে আপনি বলতে চাইছেন কোনো শত্রু নেই, অপরদিকে সে অন্য কোথাও চলেও যায়নি এবং কোনো বন্ধুর বাড়িতেও নেই। মেয়েটা রাত দুপুরে উবে গেল নাকি? হ্যাঁ, কিছু তো একটা গন্ডগোল আছে, হিসেব যে মিলছে না। আচ্ছা বিধুবাবু, আমরা ধরে নিচ্ছি মেয়েটি অপহরণ বা নিখোঁজ হয়েছে। এর সঙ্গে কি কোনোভাবে আত্মহত্যার ব্যাপারটা জড়িত বলে আপনি মনে করছেন? ব্যোমকেশ,
আত্মহত্যার দিন আমি এবং আমার পুলিশ বাহিনী নিজে গিয়ে লোকটার তদন্ত করেছি। আমাদের তো এটা সাধারণ আত্মহত্যাই মনে হয়েছে। আপনি লাশটা নিজের চোখে দেখেছেন বলছেন, তবে তো আপনাকে কয়েকটা প্রশ্ন করার দরকার আছে। স্বাচ্ছন্দ্যে করতে পারো। আচ্ছা বিধুবাবু, আপনি সেদিন যে লাশটা দেখতে গেলেন তখন নিশ্চয়ই লাশটিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেছেন। লাশটির গলার দড়ির ফাঁস সামনের দিকে ছিল না উল্টো দিকে? হঠাৎ এই প্রশ্ন কেন বুঝতে পারলাম না। আমার যতদূর মনে পড়ছে উল্টো দিকে ছিল। তুমি কি আত্মহত্যার ব্যাপারটা সন্দেহ করছো নাকি? বিধুবাবু, আপনি ভুল করছেন। এটা কোনোভাবেই একটি আত্মহত্যার ব্যাপার হতে পারে না। এই ঘটনার পোস্টমর্টম রিপোর্ট কোথায়? আত্মহত্যা না অন্য কিছু? বা তুমি বলতে চাইছো যে খুন? সেটা তো আর পোস্টমর্টেম রিপোর্ট না দেখা অবধি বলা যাবে না ব্যোমকেশ। রিপোর্ট আমরা কখন পাবো আশা করছেন? আমি কিন্তু কেসটার মধ্যে গভীর কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি বিধুবাবু। আর এই ঘটনার সঙ্গে সুনন্দা অপহরণের ব্যাপারও জড়িয়ে থাকতে পারে। সবটাই কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে অতি শীঘ্রই। আপনারা যা করবেন করুন, কিন্তু আমার মেয়েকে কোনোভাবে খুঁজে দিন। রাজনবাবু, ভেঙে পড়ার কিছু নেই, তবে এক্ষেত্রে আপনাকে আমি একটা কথা বলতে পারি। আপনি শুধুমাত্র আমার কাছে এসে যে পুরো ব্যাপারটা লুকোতে চাইছেন সেটা আমি বুঝতে পেরেছি। কম বয়সী মেয়ে, তার উপর এত বড় ঘটনা, সেটি মেয়েটির ভবিষ্যতের জন্য খারাপ। তবে আমি বলি কি, আমি এবং পুলিশ একসঙ্গে এই কেসটির তদন্ত আমরা করতে চাই। লোক জানাজানি হবেই, তাতে কিচ্ছু করার নেই। আমরা ব্যাপারটা যতটা পারবো গোপনীয় রাখার চেষ্টা করব। ঠিক আছে ব্যোমকেশ বাবু, আপনারা আপনাদের কাজ শুরু করে দিন। আপনি খারাপভাবে নেবেন না রাজেনবাবু। আসলে পুলিশের কাছে এমন অনেক পদ্ধতি বা যন্ত্র আছে যার দ্বারা আপনার মেয়েকে অতি সত্বর খুঁজে পাওয়া সম্ভব, যেটা আমার পক্ষে অসম্ভব। আর এখন আপনার মতে আপনার মেয়ের উদ্ধার হওয়াটা আগে জরুরি। দুই দিক দিয়ে তদন্ত হলে সেটা আপনার জন্যই মঙ্গলজনক। তবে তুমি এখন বলতে চাইছো যে দিগ্বিজয় অধিকারী খুন হয়েছেন, আত্মহত্যা নয়। এর কারণটা কি জানতে পারি? আমরা কিন্তু ওনার অ্যাক্টিভ সিম কার্ড থেকে শেষ ওনার স্ত্রীকে পাঠানো আত্মহত্যার ইচ্ছার মেসেজ আমরা উদ্ধার করেছি। আমার অনুমান খুব সহজ। যদি কেউ আত্মহত্যা করে তখন বেশিরভাগ সময় আত্মঘাতী মানুষটি তার দড়িটা বাঁধার সময় সামনের দিকে থাকে। সুতরাং দড়িটার ফাঁসও পড়বে সাধারণত সামনের দিকে। আর আততায়ী যদি খুন করে তবে সে করবে পেছন দিক থেকে দম বন্ধ করে। সেক্ষেত্রে পাকা আততায়ী না হলে কিন্তু ফাঁসের দড়ি পেছনে থাকাই স্বাভাবিক। সুতরাং এটা খুন। আমার অনুমান যদি সঠিক মনে না হয়, রিপোর্ট আসা অবধি অপেক্ষা করুন, আসল সত্য জানতে পারবেন। এখন তবে আমাদের প্রথম করণীয় কাজ কি তোমার মতে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের প্রথম কাজ এখানে খুনের সত্যতা বা খুনের কেস সলভ করা নয়। যে খুন হয়েছে সে আর ফিরে আসবে না, কিন্তু সুনন্দা নামের মেয়েটির কিছু হলে আমরা কিন্তু নিজেদের ক্ষমা করতে পারবো না। এখনই তৈরি হয়ে নিন। আমরা প্রথমে মাছে ভাতে বাঙালি হোটেলে আগে যাব জিজ্ঞাসাবাদ করতে। সেখান দিয়ে যদি কোনো তথ্য আবিষ্কার হয়, দ্বিতীয় যাব রাজেন বসুর ফ্ল্যাটে যেখানে সুনন্দা থাকতো। সেইখানে গিয়ে তথ্য প্রমাণ পাওয়ার প্রবণতা খুব বেশি। ভাইয়া, তুমিও তৈরি হয়ে নাও, আমরা এখনই বেরোবো। বেশি কথা বলে আর সময় নষ্ট করলাম না আমরা। ও বলার সাথে সাথেই তৈরি হয়ে নিলাম। বিধুবাবুর জিপেই যাওয়া স্থির হলো। আমাদের বাড়ির দিয়ে 5 তারা হোটেলে পৌঁছতে সময় লাগলো ওই মিনিট 15 মতো। স্বাভাবিকভাবে হোটেলটা এখন পুরোপুরিভাবে বন্ধ রয়েছে, তবে ভিতরের কর্মচারীরা নিজেদের কাজ করে চলেছে। আশা করি অফিসিয়াল কাজ সব বন্ধ, যেহেতু মালিক সদ্যগত হয়েছে। সবাইকে ভিতরে আসতে দেখে দরজা দিয়ে একজন লোক আমাদের দিকে এগিয়ে এলেন। তারপর বললেন, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। দিগ্বিজয় বাবুর মৃত্যুর পর তো পুলিশ ওনার বাড়ি এবং এই হোটেলের একবার তল্লাশি করেই গেছে, তবে আরো কিছু জানার আছে আপনাদের? ও কোনো রকম ভনিতা না করেই তৎক্ষণাৎ বলে উঠল, তোমাদের হোটেলে কাজ করতো একটি মেয়ে, তার নাম সুনন্দা বসু। পরশুদিন রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা যদি তার ব্যাপারে কিছু জেনে থাকো তবে আমায় বলো, এবং তার যদি কোনো ওয়ার্কিং ডেস্ক বা নিজস্ব কোনো রুম থাকে অফিসে, তবে আমাদের সেটা একবার দেখতে হবে। এবং অফিসে তার যদি কোনো ভালো বন্ধু থেকে থাকে তবে তার সঙ্গেও আমরা কথা বলবো, কারণ না, মেয়েটিকে খুঁজে পাওয়া অত্যন্ত দরকারি। কি, সুনন্দা নিখোঁজ হয়েছে? এ তো বড় অদ্ভুত ব্যাপার হলো। সে তো কোথাও কাউকে না বলে যাওয়ার মতন মেয়ে নয়। হোটেলে সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল, তবে তার মধ্যে আকাশ বলে সমবয়সী ছেলে
তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার। আপনারা তার সঙ্গে কথা বলে দেখতে পারেন, সে যদি কিছু জেনে থাকে। আর আপনারা যদি ওনার ওয়ার্কিং ডেস্কটা একবার দেখতে চান তবে চলে আসুন, আমি নিজে দেখাবো। আকাশ নামক ছেলেটিকে আগে খবর দাও তাড়াতাড়ি। আর এই হোটেলে এখন বর্তমান মালিককে? শুনলাম তো পুরো হোটেলটা একবার তল্লাশি চালানো হয়েছে পুলিশের তরফ থেকে। এখন এই হোটেলের বর্তমান মালিক বা কাজ চালানোর জন্য থাকবেন দিগ্বিজয় বাবু দ্বিতীয় পক্ষের স্ত্রী নীলিমা বসু এবং নীলিমার ভাই আছে, যারা দুইজনেই একসাথে এখন হোটেলের কাজ দেখাশোনা করছেন। দিগ্বিজয়বাবুর কোনো নিজস্ব সন্তান? হ্যাঁ, সে থাকবে না কেন, প্রতাপ আছে তো। তবে সে বাপের বিজনেস কিছু দেখতে চায় না, হোটেলের কাজে সে ইন্টারেস্টেড নয়। তার নাকি সফটওয়্যারের বিজনেস করার ইচ্ছা। টাকা চাওয়া নিয়ে বাপের সাথে কতবার তো কত কথা কাটাকাটি হয়েছে, আমরা নিজেদের কানে শুনেছি। তাই আমাদের বিশ্বাস ব্যবসার দিক ওনার ছেলে দেখবেন না। বলাও যায় না, সম্পত্তি পেলে হয়তো এই হোটেল অন্য কারোর কাছে বিক্রি করে দেবে। আপনারা আমায় ডেকেছেন শুনলাম, কেন কিছু কি হয়েছে? হ্যাঁ, তোমার সমবয়সী বন্ধু সুনন্দা যে আমাদের হোটেলে কাজ করত, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনারা তার জন্য তোমাকে কিছু প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে, যতটা তুমি জানো ওনাদের সাহায্য করো। এ কি বলছেন? সুনন্দা তো পরশুদিনও অফিসে এসে কাজ করে গেল। সে আমার অফিসের কলিগ বটে, তবে তার থেকে বেশি আমি কিছু জানি না। তবে পরশুদিন রাতের বেলার দিকে সে আমাকে একটা অদ্ভুত মেসেজ পাঠায়। আমি তখন অতটা গুরুত্ব দিইনি, কারণ সে মাঝে মাঝেই মজা করত। এই যে সেই মেসেজ। এই বলে সে নিজের মোবাইলটা আমাদের দিকে বাড়িয়ে দিল। সেখানে চ্যাটে দেখা যাচ্ছে লেখা রয়েছে, অল ভিক্টরি ইন হিউজ ট্রাভেল, সামথিং রং। এটাই শেষ মেসেজ, এবং সেটা দেখলাম পাঠানো হয়েছে 7টা বাজার ঠিক 5 মিনিট আগে। সেটা দেখে ও বলল, ঠিক আছে, এখানের কাজ মোটামুটিভাবে শেষ। আমাদের এবার সুনন্দার ওয়ার্কিং ডেস্কটা দেখাও তো। আকাশ নামক ছেলেটি আমাদের সেখানে নিয়ে গেল। ও এবং বিধুবাবু দুজনেই চারপাশটা খুঁজে দেখল, তবে সেই রকম কিছু আবিষ্কার করতে পারলো বলে তো মনে হলো না। এমন সময় হঠাৎ করেই আকাশ একটা ব্যাপার লক্ষ্য করে বলল, সুনন্দার ওয়ার্কিং ডেস্কে তো ওর ল্যাপটপটা থাকার কথা ছিল, সেটা তো দেখছি না। সে কিন্তু খুব প্রয়োজন না হলে সেই ল্যাপটপটি নিয়ে বাড়ি যায় না। আমি বুঝতে পারলাম ও ব্যাপারটা ভালো করে মাথায় গেঁথে নিল। তারপর আমরা এগিয়ে গেলাম রাজেন বসুর ফ্ল্যাটের উদ্দেশ্যে। ফ্ল্যাটের নিচে পৌঁছবার সাথে সাথেই রাজেনবাবুর মুখটা কেমন যেন লাল হয়ে উঠল। বুঝলাম তিনি নিজের মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা সবাইকে জানাতে চান না, তাই হয়তো লজ্জায়। সে যাই হোক, ফ্ল্যাটের নিচের দারোয়ান আমাদের হাতে ঘরের চাবি তুলে দিল। আমরা আর দেরি করিনি, তাড়াতাড়ি ঘরের দরজা খুলে প্রবেশ করলাম ফ্ল্যাটের ভিতরে। তবে তেমন কিছু উদ্ধার করা গেল না। একটা মেয়ের ঘরে সাধারণত যা থাকার সেটিই আছে। তবে ও তল্লাশি করে জানালো ঘরেও তার ল্যাপটপটি নেই, সুতরাং তার ল্যাপটপটি মিসিং। আমরা ফ্ল্যাট বন্ধ করে বেরিয়েই আসছিলাম, এমন সময় ফ্ল্যাটের অপর প্রান্তের ঘরটির থেকে বেরিয়ে আসলেন একজন বয়স 50-এর মহিলা। আরে রাজেন বাবু, দেখছি আপনি অনেকদিন পর তো। কাল দিয়ে তো আমি সুনন্দাকে দেখতেই পাচ্ছি না। সে কি কোথাও গেছে নাকি? সেই দিন তো আমি দেখলাম রাতের বেলা ওই 9টা নাগাদ দুটো অজানা ছোকরার সাথে ওকে বেরিয়ে যেতে। তারপর তো আর তাকে দেখিনি। সে কি বাড়ি ফিরে গিয়েছে? আর আপনার সাথে পুলিশ কেন, সেটা তো বুঝতে পারছি না। পরশুদিন আপনি ওকে কার সাথে বেরোতে দেখেছিলেন, একটু খুলে বলুন তো। আরে আমি তো সেদিন আমার ফ্ল্যাটের ব্যালকনিতেই বসেছিলাম, যেমনটা রোজ বসে লোকজন দেখি রাস্তার। ওই মনটা একটু ভালো লাগে আর কি। হ্যাঁ, কি যেন বলছিলাম আমি। সেদিন একটা লাল গাড়ি এসে থামলো আমার ফ্ল্যাটের নিচে। একজন ওই সুনন্দার বয়সেরই ছেলে গাড়ি থেকে নামলো। সে ফ্ল্যাটের ভিতর প্রবেশ করলো, আর অপর একটা ছেলে ড্রাইভার সিটে ছিল। যতদূর মনে পড়ছে ওর মাথায় একটা কালো রঙের টুপি ছিল। রাতের বেলা টুপির কি দরকার সে তো বুঝতে পারলাম না। সুনন্দা ওই ছেলেটার সঙ্গে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার সাথে সাথে আমি প্রতিদিনের মতো জিজ্ঞাসাও করলাম, সুনন্দা কোথায় যাচ্ছ? কিন্তু প্রতিদিন উত্তর দিলেও
সেই দিন কিন্তু আমার দিকে তাকিয়েও দেখেনি। তারপর তো আমি আর কিছু জানি না। কেন, কিছু কি হয়েছে? আমার জানি না কেন একটু সন্দেহ হচ্ছে। আমরা যা বুঝলাম, এই মহিলাটি ওই চারিদিকে খোঁজ খবর করা এবং ফ্ল্যাটের খবর ছড়িয়ে বেড়ানোর জন্য যথেষ্ট। তাই ব্যাপারটা চেপে যেতে হবে। তাই বিধুবাবু বললেন, আসলে সুনন্দা যে হোটেলে কাজ করত তার মালিক এই 2 দিন আগে আত্মহত্যা করেছে। সুনন্দার মন খুব দুর্বল, তাই সে এই ঘটনার পর ভেঙে পড়েছে। সে এখন রাজেন বসুদের বাড়িতেই আছে, চিন্তার কোনো কারণ নেই। আমরা শুধু যিনি আত্মহত্যা করেছেন তার একটি গুরুত্বপূর্ণ জিনিস খুঁজতেই ফ্ল্যাটে এসেছি এবং সেটা উদ্ধারও করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্যটা আমাদের জানানোর জন্য। বিধুবাবু এত সুন্দরভাবে যে ব্যাপারটা ম্যানেজ করবেন, সেটা আমরা বুঝতে পারিনি। আমাদের তখনকার মতো কাজ মোটামুটি সেইখানেই শেষ। যে সমস্ত তথ্য আবিষ্কার হলো সেটা পরে যে কাজে দেবে রহস্য উন্মোচন করতে তার বলে দিতে হয় না। ঘটনাটা বড়ই অদ্ভুত। আমরা বাড়ি ফিরে গেলাম। তবে রাতের দিকে বিধুবাবুর কাছ থেকে ফোন এলো যে পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। দিগ্বিজয়বাবু আত্মহত্যা করেননি, কেউ তাকে পরিকল্পনা করে হত্যা করেছে। ওর অনুমানই সঠিক হলো। এরপর জানি না কি রহস্য অপেক্ষা করে আছে আমাদের জন্য, তার আর শেষ নেই। রাতে আমি আর ও যখন খাওয়া দাওয়া সেরে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছি, তখন ব্যাপারটা একটু গুছিয়ে নিলাম। ও এমনিতে সিগারেট খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছে, তার কারণ অবশ্য বউঠান। কিন্তু রাতের বেলা খাওয়া দাওয়া শেষে তার একটা সিগারেট না হলে চলে না। তাই একটা সিগারেট জ্বালিয়ে সেটা একটা বড় শুক টান দিয়ে বলল, এখনো পর্যন্ত আমাদের হাতে যে তথ্যগুলো এসেছে সেগুলো বড়ই অদ্ভুত বন্ধু। যেমন? প্রথমত, দিগ্বিজয়বাবু খুন হলেন এবং তার খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়, এবং সেটার প্রমাণ হিসেবে দিগ্বিজয়বাবুর আত্মহত্যার আগে তারই মোবাইল থেকে তার স্ত্রীকে মেসেজও করলেন তিনি, যে তিনি আর বাঁচতে চান না। ব্যাপারটা বড়ই অদ্ভুত। দ্বিতীয় হল সুনন্দার অপহরণ। আমার বিশ্বাস সে এমনি এমনি অপহরণ হয়নি। হয়তো সে এমন কিছু তথ্য জানতে পেরে গেছে, তাই তাকে গুম করা হয়েছে। তার জন্যই তার ল্যাপটপটিও আমরা খুঁজে পাইনি। অপরদিকে তৃতীয় হল লাল গাড়ি এবং তাতে বসা 2 অজানা যুবক, যারা সুনন্দাকে অপহরণ করে। সবটাই ধোঁয়াশা বন্ধু। কাল আমরা দিগ্বিজয়বাবুর বাড়িতে যাব। ওনার বর্তমান স্ত্রী, স্ত্রীর ভাই, অপরদিকে তার ছেলের সঙ্গেও কথা বলাটা অত্যন্ত প্রয়োজনীয়। আর ভুললে হবে না, ভদ্রলোক কিন্তু আত্মহত্যা করেন তার বাগান বাড়িতে, সুতরাং সেখানেও আমাদের যেতে হবে। বেশিরভাগ তথ্য উদ্ধার হবে সেইখান থেকে। কালকের দিনের এতগুলো কাজ আছে। তুমি আছো তো? হে ভাইয়া। যেখানেই আছেন রাম, তার সাথেই প্রভু ভক্ত হনুমান। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আমার এরকম ভাবে বেঁধে রাখার মানেটা কি? তোমাদের কোন পাকা ধানে মই দিয়েছি আমি? এই 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 মেয়ে, চুপ চুপ। বেশি কথা বলবি না শালি। তোকে শেষ করে দিতে আমার বেশি সময় লাগবে না, বুঝেছিস? তুমি স্যারের খুনি, তাই না? আমি সেই দিন তোমার কালের টুপিটা দেখেছিলাম, কিন্তু মুখটা ঢাকা ছিল বলে আমি বুঝতে পারিনি, চিনতে পারিনি। তোমায় বিশ্বাস করে তোমার সাথে গাড়িতে আসাটা আমার সব থেকে বড় ভুল। তুমি একজন চোর, খুনি, লম্পট, বেয়াদব। দে 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 দে, আরো গালাগালি দে হারামজাদি। তুই হয়তো ভুলে যাচ্ছিস, তোর সাথে কিন্তু অনেক খারাপ কিছু আমি করতে পারি। তোকে মেরে পুঁতেও দিতে পারি। কাক পক্ষীতেও জানতে পারবে না কোথায় গেল সুনন্দা বসু। কপ্পুরের মতো উড়ে যাবি এই দুনিয়া থেকে। আমার ভিতরের শয়তানটাকে জাগাস না। খেতে দিচ্ছি, খা, জ্বালাস না আমাকে। স্যারকে তো শেষ করেছো, তাহলে তোমার আর আমার থেকে কি চাই? আমায় ছেড়ে দাও না। তোকে ছেড়ে দিলে যে আমি ফেঁসে যাব। তুই নিজের চোখে সবটা দেখেছিলি, তাই তো? আমি জানি। সময় আসুক, চিন্তা নেই। তোকেও তোর বসের কাছেই পাঠিয়ে দেব রে ছোকরি।
খুব পিরিত ছিল না তোর সাথে ওই বুড়োটার? দ্বিতীয়বার একটা কম বয়সী মেয়ের সাথে বিয়ে করেও বুড়োর রস মেটেনি, আবার তোর সাথেও, হ্যাঁ? তাই না, তাই না? নষ্টা মেয়ে ছেলে। মুখ সামলে কথা বলো। উনি আমার পিতার মতো স্নেহ করতেন। স্নেহ দেখাচ্ছে? স্নেহ? সব শালা তোকে খাবার ফাঁদ পাচ্ছিল ওই বুড়ো। ওকে তুই কতটা চিনিস? সেই ছোট থেকে দেখছি আমি। লজ্জা করে না তোমার? লজ্জা? হ্যাঁ, লজ্জা? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি লজ্জা। বেশি কথা, বেশি কথা। কথাটা বলার সাথে সাথেই তীব্র গতিতে কয়েকটা চর থাপ্পড় বসিয়ে দিল লোকটা সুনন্দার মুখ লক্ষ্য করে। লোকটার মুখ দিয়ে আর কথা বেরোলো না। তার মুখে তখন খেলা করছে একটা পৈশাচিক হাসি। সে পকেটে হাত ঢুকিয়ে বার করে আনলো একটা সিরিঞ্জ, একটা ওষুধ তার মধ্যে ভরে ছটফট করা মেয়েটির হাতে পুশ করলো সেটি। মেয়েটির শরীরটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। সেদিন সকাল সকাল ঘুম ভাঙল পাখিদের কলকাকলিতে। ও আগে উঠেই তার সমস্ত যোগ ব্যায়ামের কাজ সেরে নিয়েছে। আমি উঠে তার কাছে গিয়ে একটা বড়সড় হাই তুলে বললাম, তা ভায়া, প্রথমে কোন দিকে যাবে বলে ঠিক করলে? এখনো অবধি ইচ্ছে আছে বেলা 10টা নাগাদ দিগ্বিজয় অধিকারীর বাগান বাড়ি, যেখানে ওনার মৃত্যু ঘটেছিল, সেই স্থানে দারোয়ানের সঙ্গে কথা বলা দরকার। এতটা পাহারা থাকা সত্ত্বেও অতটাই অনুপ্রবেশ ঘটল কিভাবে? বুঝলাম। আর তারপরেই আশা করি আমরা যাব দিগ্বিজয় অধিকারীর দ্বিতীয় পক্ষের স্ত্রী নীলিমা অধিকারীর সাথে কথা বলতে, তাই তো? আমার হিসাব বলে আজ রবিবারও আছে, সুতরাং আমরা দিগ্বিজয়বাবুর ছেলে প্রতাপবাবুর সঙ্গেও দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নীলিমা দেবীর ভাই তো আশা করি ওই বাড়িতেই আছেন। অপরদিকে বাড়ির সমস্ত কর্মচারীদেরও বয়ান নেব। তার জন্য তো পুলিশের সাহায্য লাগবে হে। বিধুবাবু আমাদের সঙ্গে ওই 11টা নাগাদ দেখা করবেন। আমরা একসঙ্গেই দিগ্বিজয়বাবুর বাড়িতে যাব, তাতে কাজটা সহজ হবে। তোমার কি বিশ্বাস সুনন্দা নামের মেয়েটিকে অপহরণকারীরা সঠিকভাবে রেখেছে তো? তার কোনো ক্ষতি হোক সত্যিই আমরা চাই না। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুক আগ্রার প্রাণ যায়, আবার কি? আমার বিশ্বাস সে খুনের ব্যাপারে অদ্ভুত তথ্য আবিষ্কার করেছিল, তাই জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা ঠিক তাকে উদ্ধার করব। আমরা সকালের খাবার এবং চা খেয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম একটা ট্যাক্সি নিয়ে দিগ্বিজয়বাবুর বাগান বাড়ির উদ্দেশ্যে। আজ রবিবার, সকাল হওয়ায় কলকাতার রাস্তায় তেমন একটা ভিড় নেই। সত্যি ব্যস্ত শহরটা এই ছুটির দিনগুলো নিজেকে কেমন একা করে রাখে। ও কাল রাতেই বিধুবাবুর থেকে ফোন করে বাড়ির ঠিকানাটা জোগাড় করে রেখেছিল। আমি এইসব কথা ভাবছি, হঠাৎ করেই এমন সময় ও হাসি হাসি মুখে বলল, বুঝলে ভায়া, আমার হিসাব বলছে কোনো টিকটিকি আমাদের পেছনে লেগেছে। ওকে বুঝতে দেওয়া যাবে না আমরা ব্যাপারটা লক্ষ্য করছি। আমি পেছনে ফিরে রাস্তার দিকে তাকানোর মতো বড় ভুলটা করতেই যাচ্ছিলাম, হঠাৎ ওর দিক থেকে ধমকের সুরে ভেসে এলো, পেছনে তাকালে ওরা বুঝে যাবে, দেখার দরকার নেই। একটা লাল রঙের গাড়ি, ড্রাইভারের মুখে মাস্ক আর মাথায় একটা কালো রঙের টুপি, অনেকক্ষণ ধরেই আমাদের পেছনে আছে। আমাদের ড্রাইভার কয়েকবার সাইড দিলেও সে এগিয়ে যায়নি, সুতরাং আমার অনুমান ভুল হবার প্রশ্নই আসে না। আমরা ঠিক 15 মিনিটের মাথায় নামলাম দিগ্বিজয়বাবুর বাগান বাড়ির বড় গেটের সামনে। লাল রঙের গাড়িটা আর দেখতে পেলাম না। বাড়ির পাঁচিল বেশ উঁচু, আর ভিতরে একটা ফোয়ারা এবং বড় বাগান লক্ষ্য করলাম। বাড়ির গেটে কোনো দারোয়ানকে না দেখে আমরা একটু হতাশ হলাম বটে, তবে ওর দিকে তাকিয়ে দেখি সে হাসি হাসি মুখ করে এগিয়ে যাচ্ছে বাড়ির উল্টো দিকের একটি চায়ের দোকানে। চায়ের দোকানে লোকজন তেমন একটা নেই। সে ধীরে সুস্থেই দোকানি লোকটিকে প্রশ্ন করল, এই বাড়িটির দারোয়ান কোথায় গিয়েছে বলতে পারবেন? আমার অত্যন্ত দরকার আছে তার সঙ্গে। চায়ের দোকানের লোকটা পেছনের দিকে কাঠের তক্তার উপর বসা একটা লোককে দেখিয়ে দিল। সেই লোকটি আমাদের দিকে এগিয়ে এসে নিজেকে দারোয়ান বলে পরিচয় দিল। তবে
পোশাকের বাহার দেখে একে দারোয়ান বলতে আমার কেমন যেন লাগছে। সে যাই হোক, ও তাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তোমার সঙ্গে একটু কথা বলার আছে, তোমার মনিবের মৃত্যুর ব্যাপারে। এখানে বলবে না একান্তে? তা বাবু, আপনারা বুঝি পুলিশের লোক? হ্যাঁ, ধরতে পারো। আমরা তোমার মনিবের ব্যাপারটা তদন্ত করছি। আপনারা ওপারে বাড়ির বারান্দায় চলুন, সেখানে কথা হবে। বলে লোকটি রাস্তার দিকে পা বাড়ালো, আর আমরা তার পেছন পেছন। তবে এমন একটা ঘটনা যে ঘটে যাবে তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ব্যাপারটা আমার চোখের সামনে এতটা তাড়াতাড়ি বা আকস্মিকভাবে ঘটল তা বলার আমার ভাষা নেই। কারণ দারোয়ান লোকটা রাস্তা পার করে ওপারের দিকে যেতে যাবে, ঠিক সেই সময় অপর দিক থেকে তীব্র গতিতে একটা লাল গাড়ি ধেয়ে এলো তার দিকে। ও যে কতটা চনমনে তখন সেটা লক্ষ্য করলাম আমি। সে এক লাফে গিয়ে ধাক্কা মারল লোকটাকে, সঙ্গে সঙ্গে সেও ডিগবাজি খেয়ে পড়ল পাশের রাস্তায়। লাল গাড়িটা ততক্ষণে দ্রুত গতিতে পাশ কাটিয়ে হারিয়ে গিয়েছে অপর কোনো গলির মধ্যে। দারোয়ানের হাতে পায়ে ভালো মতো কয়েকটা জায়গায় ছুড়ে গেছে। আমি বুঝতে পারলাম কেউ বা কারা চায় না আমরা এই দারোয়ানের সাথে কথা বলি, তাই তারা পুরোপুরিভাবে এই দারোয়ানটিকে শেষ করে দিতে চেয়েছিল। কি রহস্য লুকানোর চেষ্টা করা হচ্ছে এখানে? আমরা কি পারবো সেই রহস্যের সমাধান করতে? সে যাই হোক, ও এখন লোকটার হাতে এবং পায়ে ছড়ে যাওয়া জায়গাগুলোয় ফার্স্ট এড করে দিল। একটা মলম এবং হালকা জল খেয়ে লোকটা একটু ধাতস্থ হয়েছে। এতক্ষণ সে একটা ভয়ের ঘোরের মধ্যে ছিল। হয়তো মৃত্যুকে এতটা কাছের থেকে সে কোনোদিন দেখেনি। ও সময় নষ্ট না করে তার উদ্দেশ্যে প্রশ্ন করল, তোমার মনিব যে খুন হলো তার খবর কি তুমি রাখো? সেদিন তো তুমি পাহারায় ছিলে, তাই না? তোমায় টপকে এতটাই অনুপ্রবেশ করে খুনটা করলো কিভাবে? পুলিশের সন্দেহের তালিকায় তুমিও কিন্তু আছো। যদি কিছু জানো বলে ফেলো, না হলে হাজতবাস থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। এ কি বলছেন বাবু? মনিব তো খুন হয় নাই, তিনি তো আত্মহত্যা করেছেন। আর আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছুই জানি না। সকালে ডিউটি করতে আসি, বিকালের মধ্যেই কাজ শেষ করে ফিরে যাই। পুলিশের পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, ওনাকে কেউ খুনই করেছে, এটা প্রমাণিত। তুমি থাকতে খনিতে প্রবেশ করা মানে এটা তো তোমার গাফিলতির জন্য, এবং এসবের জন্য তো তোমার জেলও হতে পারে। দারোয়ান লোকটা এবার কাঁদো কাঁদো গলায় বলল, বাবু, আমি কি করব বলুন? মনিব তো যেমনটা মাঝে মাঝেই আসতেন এই বাড়িতে, তেমনই এলেন সেই দিনও। আমার ডিউটি ততক্ষণে শেষ। এর পরের রাতের দারোয়ান তখন আসতে আধা ঘন্টা বাকি। মনিব প্রতিদিনের মতো আমায় আনতে পাঠালেন, মানে পানীয়। বুঝতেই পারছেন, কাজ শেষে আমি বকশিস কিছু উপরি পাই এই কাজের জন্য। তাই আধা ঘন্টার জন্য বাবুকে বাড়িতে রেখে আমি বেরিয়েছিলাম একটু। আর সেই আধা ঘন্টার মধ্যে খুনি লুকিয়ে প্রবেশ করেছিল বাড়ির ভেতরে, আর সে লুকিয়েছিল বাড়ির কোনো কোনায়। তুমি কাজ শেষ করে বেরিয়ে যাওয়ার পর হয়তো কাজটা সারে সে। তা মনিবের আত্মহত্যার খবরটা যখন তুমি পাও তখন তুমি কোথায় ছিলে? কাজ শেষ করে বাড়ি যাই আমি, তারপর একটু তাস পিটাইতে বের হই। লাশ তো আবিষ্কার করে রাতের দারোয়ান, সেই পুলিশকে ফোন করে ডেকে আনে। আমি এর মধ্যে নেই বাবু, আমি যা জানি সবটা আপনাদের বললাম। আমায় ছেড়ে দিন এবার। ঠিক আছে, এখন ছাড়লাম, তবে কাজ ছেড়ে বা শহর ছেড়ে পালাবার চেষ্টা করো না, তাতে তোমারই মঙ্গল। আজুটি কেমন? তুমি এই ওষুধগুলো লাগাতে থাকো, সেরে যাবে। আমরা বাড়ির গেটটা খুলে বাইরে বেরিয়ে আসতেই দূরের গলিতে আবার লক্ষ্য করলাম সেই লাল গাড়িটাকে। আমাদের দেখেই সে গলির মধ্যে দ্রুত গতিতে মিলিয়ে গেল। ও খালি হাসি মুখে বলল, চায়ের দোকানে চলো, ওখানে একটা সিগারেট ধরি, একটু চা খাই। ততক্ষণে আশা করি বিধুবাবু জিপ নিয়ে চলে আসবেন, তারপর একসঙ্গে দিগ্বিজয়বাবুর বাড়ির দিকে যাওয়া যাবে। কোন দারোয়ানের কথা শুনে কি বুঝলে? একটা ব্যাপার খুব স্পষ্ট, যে লোকটা খুন করেছে সে দিগ্বিজয়বাবুর উপর নজর রাখছিলেন, বা তার কাছের কেউ। কারণ দিগ্বিজয়বাবু ঠিক কোন সময় বাগান বাড়িতে আসেন এবং দারোয়ান কতটুকু সময় বাড়ির বাইরে থাকে সবটা সে জানত। দারোয়ানও তো এই ব্যাপারে জড়িয়ে, আততায়ীকে সাহায্য করতে পারে। কথাটা উড়িয়ে দেওয়া যায় না, তবে আমি মানুষ চিনি, এটা ঘটার সম্ভাবনা খুবই কম।
আর এই গরিব মানুষগুলোর কাছে টাকা কম থাকতে পারে, তবে এদের মতো বিশ্বস্ত মানুষ কিন্তু খুব কম হয়। যাই হোক, দেখা যাক। ওই তো বিধুবাবুর জিপ আসছে। বিধুবাবুর জিপে করে আমরা পৌঁছলাম দিগ্বিজয়বাবুর নিজস্ব বাড়িতে। রাস্তায় আস্তে আস্তে ও বিধুবাবুকে বলল, বিধুবাবু, আমার বিশ্বাস আমাদের উপর কেউ নজর রাখছে। একটু আগে সে আমাদের জখমও করার চেষ্টা করে। একটা লাল রঙের গাড়ি এবং মুখে মাস্ক পরা, কালো টুপি পরা লোক। তার মানে বলছো গাড়িটার উপর নজর রাখবো, তাই তো? ওটাকে ধরা আমাদের পক্ষে কোনো ব্যাপার নয়। না, একদমই না। এই কাঁচা কাজটা করবেন না, কারণ প্রথমত যে আমাদের ফলো করছিল সে সতর্ক হয়ে যাবে। অপরদিকে আপনি তাকে ধরলেও প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হবেন। সুতরাং আমাদের পাকাপাকিভাবে কাজটা করতে হবে। দিগ্বিজয়বাবুর এই বাড়িটা দেখে বুঝলাম ওনার টাকা পয়সার কোনো দিক থেকেই কোনো অভাব ছিল না। গ্যারেজে এবং বাইরে মোট মিলিয়ে 7 থেকে 8টা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলাম। বিধুবাবু আসবেন আগে থেকেই ফোন করে দিয়েছিলেন। আমরা বাড়ির ভেতর গিয়ে বৈঠকখানায় বসতেই একজন কম বয়সী ছেলে আমাদের দিকে এগিয়ে এলো। প্রতাপবাবু, কোথাও বেরোচ্ছেন নাকি? ও, আপনারা এসেছেন। আসলে আমি ঠিক খেয়াল করতে পারিনি। হ্যাঁ, তা বলুন, কিসের জন্য আগমন শুনি? দেখুন, আমি কিন্তু আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না। কিছু বড় অর্ডার এসেছে, সামলাতে হবে। বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি দেখছি ব্যবসার হাল নিজের হাতে নিয়ে নিয়েছেন। আপনাকে তো ঠিক চিনলাম না, আর দেখে তো পুলিশের লোক বলেও মনে হচ্ছে না মিস্টার। এই অধম একজন সত্যান্বেষী। আপনারা যাকে পোশাকি ভাষায় গোয়েন্দা বলেন। কি দিনকাল পড়েছে। বলি, পুলিশের আজকাল বুদ্ধির বড্ড অভাব পড়েছে নাকি, যে ভাড়াটে গোয়েন্দাদের দিয়ে কাজ করাতে হচ্ছে? বিধুবাবু এবং ও দুইজনেই অপমানটা স্রেফ হজম করে নিল। ও বলল, আপনার বাবার মৃত্যুতে তো দেখছি আপনি তেমনভাবে শোকাহত নন, তো এটার কারণ কি জানতে পারি? আর ব্যবসার অর্ডার বলতে আপনি কি হোটেলের কথা বলছেন? জানতো, আপনার মতো এমন টিকটিকি রোজ দেখি আমি। দেখুন, আমার সময় নষ্ট করবেন না, ঠিক আছে? প্রতাপ, তুমি আর একটাই রকম কথা বললে আমি ভুলে যাব তোমার বাবা দিগ্বিজয় অধিকারী ছিলেন। রাস্তা দিয়ে হাত করা পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে যাব, সেটা ভালো হবে না আশা করি। আর সবথেকে বড় কথা হলো, তোমার বাবা যে খুন হয়েছেন সেই খবর কি তুমি রাখো? উনি এটি আবিষ্কার করেছেন প্রথম। ছেলেটা এবার একটু নরমভাবে বলল, আমায় ক্ষমা করবেন, কিন্তু বাবা খুন হয়েছেন এটা কি করে হতে পারে? পোস্টমর্টেম রিপোর্ট তাই বলছে, তাই আমাদের সরাসরি তদন্তে নামতে হচ্ছে। আর এই বাড়ির সবাইকে আমাদের সাথে কথা বলে সাহায্য করতে হবে কেসটার জন্য। আমার আগের দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি প্রতাপ। দেখুন, বাবার মৃত্যুতে আমার একটুও শোক নেই। তার অনেক কারণ রয়েছে। প্রথমত, উনি আমার মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর একজন আমার বয়সী মেয়েকে বিয়ে করে ঘরে আনেন, আর তখন থেকেই আমার ওনার ওপরে বড্ড রাগ জন্মায়। আর আমি কোনোদিনই বাবার ব্যবসায় আসতে চাইনি। তিনি জোর করে আমাকে ওটায় চাপাতে চাইতেন, কিন্তু আমার ইন্টারেস্ট সফটওয়্যার নিয়ে। আমি সেটার জন্য বাবার কাছে টাকাও চেয়েছিলাম, আর তিনি তা রিফিউজ করেন। আপনি বলুন না, এত কিছুর পরেও আমার রাগ হওয়াটা কি স্বাভাবিক নয়? আর সব থেকে বড় কথা হলো, আমার ওই লোকটার ওপর থেকে জানি না কেন একদম ভক্তি উঠে গিয়েছিল। সুতরাং ওনার কোনো ব্যাপারে আমি ইন্টারেস্টেড নই। হ্যাঁ, মৃত্যু ঘটেছে এবং আমি কিছু টাকা হাতে পেয়েছি, আর তাই দিয়েই একটা নিউ বিজনেস স্টার্ট করছি। তার মানে আপনি আপনার বাবার হোটেলের ব্যবসা পুরোপুরিভাবে ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, বলতেও পারেন, কারণ দেখতেই পাচ্ছেন এখন সেইগুলো সবই বাবার ওই দ্বিতীয় পক্ষের স্ত্রী আর ওনার ভাই অংশুর। আমি নিজে আমার যা সম্পত্তি তা পুরোটাই বুঝে নিয়েছি। তবে বাবাকে হাত করে ওরা কখন যে হোটেলটা নিজের নামে লিখিয়ে নিয়েছে সেটা আমি জানতাম না, ঠিক আছে? ওকে, সো আমার কাছে এখন আর সময় নেই, তো আমি কি আসতে পারি? এখনকার মতো জিজ্ঞাসা শেষ, তবে ভবিষ্যতে দরকার পড়তে পারে। ধন্যবাদ প্রতাপ বাবু। বাড়ির ওই দুজনের সঙ্গে একটু বুঝে কথা বলবেন, ঠিক আছে? আমার বিশ্বাস ওরাও কিন্তু বাবাকে সম্পত্তির জন্য খুন করতেই পারে। আসতে পারি? মহিলার কথাটা শোনার সঙ্গে সঙ্গে প্রতাপ হন হন করে বেরিয়ে গেল। বুঝলাম মহিলার সাথে ওনার সম্পর্ক তেমন একটা ভালো নয়। আসুন আসুন নীলিমা দেবী, প্রথমেই জানিয়ে রাখি আপনার স্বামীর কিন্তু আত্মহত্যায় মৃত্যু ঘটেনি, তিনি খুন হয়েছেন, আর আমরা সেটারই তদন্তের জন্য এখানে এসেছি।
দেখুন, এটা অসম্ভব। কারণ কয়েকদিন থেকেই ওর স্বভাবটা কেমন অস্বাভাবিক লাগছিল। বারবার বলছিল যে ও নাকি কি একটা পাপ করেছে। বারবার পুরনো স্ত্রীর কথা খুব চিন্তা করছিল, তার জন্য খুব ড্রিঙ্কও করছিল। সুতরাং মনের অবস্থা যে তেমন একটা ভালো ছিল না সেটা তো আর বলতে লাগে না আলাদা করে। আমি অনেকবার ওকে বুঝতে চেষ্টা করেছিলাম, কিন্তু তাতে ব্যর্থ হই। এবং শেষে ওর ফোন থেকে যে শেষ আত্মহত্যার মেসেজটা, ওটা আমি পাই। সুতরাং আমি মনে করি না যে এটা কোনো খুন। আমার বিশ্বাস যে আপনাদের কোনো ভুল হচ্ছে। হ্যাঁ নীলিমা দেবী, সেটা হলেও হতে পারে। আচ্ছা, আপনাকে কটা প্রশ্ন। মানে ধরুন, আপনাদের তো বয়সের এতটা পার্থক্য ছিল, তবে বিয়ে করার মানে? কেন? কোনো কম বয়সী মেয়ের সঙ্গে কোনো বেশি বয়সের পুরুষের কি বিয়ে হতে পারে না? দেখুন, বিদেশে গিয়ে তারা কতটা উন্নত। আর ওর সঙ্গে আমার কয়েকটা বিজনেস পার্টিতে দেখা হয়েছিল, তারপর থেকে সম্পর্ক গড়ে ওঠে, আর তারপরেই বিয়ে। আপনার ঘরে এত যে ছবি দেখছি নাচ এবং গানের, আপনি কি কোনোভাবে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমি নাচ গান দুটোই করি, আর আমার ইচ্ছেও আছে যে একটা নাচ এবং গানের স্কুল খুলব। হয়তো এবার সেই দিকেই স্বপ্নটা বাস্তবায়িত করব। ওই যে গিটারটা দেখছি, ওটা খুব সুন্দর তো। আপনি গিটারও বাজান? খুব ট্যালেন্টেড তো আপনি। ওই আর কি। আচ্ছা, আপনারা বসুন, আমি ভাইকে ডেকে দিচ্ছি আর চা নিয়ে আসছি, কেমন? মহিলা উঠে যাওয়ার সাথে সাথেই ঘরে প্রবেশ করলেন একজন বয়স 87 পুরুষ। ইনি যে নীলিমা দেবীর ভাই তাতে কোনো সন্দেহই নেই। ও কিন্তু সেই দিকে কোনো নজর নেই, কারণ সে একটা দেওয়ালে ঝোলানো ফটোগ্রাফের দিকে দেখছে। ওটা দিদির লাস্ট বার্থডের ছবি, যেখানে সবাই উপস্থিত ছিলেন। মহিবাবুকে দেখুন, এখানে কত হাসি খুশি মনে হচ্ছে। একটা জলজন্ত মানুষ কিভাবে যে এই সিদ্ধান্তটা নিলেন, আর কি বলি। এটা কে? বলে ও অঙ্গুলি নির্দেশ করলো ছবির একজন লোকের দিকে। লোকটার শরীরের গঠন বেশ ভালো, তবে মাথা জোড়া টাক। ওটা জামাইবাবুর দাদার ছেলে অরুণ। সে এখানে থাকে না, কয়েক মাসের জন্য দেশে এসেছে। শেষবার আমি তাকে দেখি দিদির বার্থডে পার্টিতে। শুনেছি সে নাকি আমেরিকায় থাকে। ছোট থেকে জামাইবাবুই নাকি তার সমস্ত দায়িত্ব নিয়েছিলেন। এখন অবশ্য দেশে ফিরে গিয়েছেন, আশা করি। ঠিক আছে, আমাদের যা জানার জানা হয়ে গেছে। আজও ঠিক, কেমন? ধন্যবাদ। বিধুবাবু উঠুন। ও যে মাঝে মাঝেই কি হয় তা ওই জানে। আমি এবং বিধুবাবু উঠে পড়লাম। আমরা বাড়ি ফিরে এলাম, তবে ও কয়েকটা বিষয়ে খোঁজ নিতে বলল বিধুবাবুকে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে যখন একসাথে দুজন মিলে বসলাম, কয়েকটা প্রশ্নের উত্তর তখনও আমার মধ্যে গিজগিজ করছে। তাই জন্য আর অপেক্ষা না করে ওর উদ্দেশ্যে সেগুলো করেই ফেললাম। আচ্ছা, আমার তো মাথায় কিছুই আসছে না। প্রথমত মেয়েটা, মানে সুনন্দাকে তো আমরা এখন উদ্ধার করতে পারলাম না। অপরদিকে খুনের ব্যাপারটা আরো বেশি জটিল লাগছে। আর কে সেই লাল গাড়ির চালক যে আমাদের পেছনে নজর রাখছে? প্রতিটা চরিত্রের কথা যখন ভাবছি, সবগুলোই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এইটুকুতেই যদি তুমি ঘেঁটে ঘ করে ফেলো ভাইয়া, এতগুলো নতুন পাওয়ার সূত্র যে আমার মাথায় রয়েছে, সেগুলো শুনলে কি বলবে? হ্যাঁ, যেমন? তুমি কি জানো, আমার সন্দেহ তালিকা দিয়ে কাউকেই বাদ দিই না। যেমন প্রতাপ, সে বাপের কাছ দিয়ে টাকা চেয়েছিল, কিন্তু দিগ্বিজয়বাবু তাকে নতুন ব্যবসা করার জন্য টাকা দেয়নি। সুতরাং তার যদি বাবার উপর আগে দিয়ে রাগ অথবা ক্ষোভ থেকে থাকে, যেটা ছিল, সেও কিন্তু দিগ্বিজয়বাবুকে খুন করতে পারে তার সম্পত্তি পাওয়ার লোভে। অপরদিকে নীলিমা এবং তার ভাই অংশু দুজনেই এই হোটেলের ব্যবসাকে নিজের মতো করে হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল। তারা যদি পুরোপুরিভাবে এই হোটেলটিকে হাতে নিতে চায়, তাহলে তো দিগ্বিজয়বাবুকে সরিয়ে ফেলতেই হয়। তার মানে এখন তুমি বলতে চাইছো সন্দেহের তালিকায় 3 জন, তাই তো? প্রথমত প্রতাপ, দ্বিতীয়ত অংশু এবং তৃতীয়ত নীলিমা। তুমি ভুলে যাচ্ছ ভাইয়া, একজন কিন্তু এখনো নিখোঁজ। ধরো সুনন্দা কোনোভাবে তার মালিককে হত্যা করে গা ঢাকা দিয়েছে, তাই আমরা তাকে খুঁজে পাচ্ছি না। এ তোমার কেমন যুক্তি? এটা কেমন যেন মানতে পারছি না। দাবা খেলার প্রতিটা চালকে ক্রস চেক করাটা যেমন অত্যন্ত জরুরি, তেমনি তদন্তের ক্ষেত্রে কোনো ক্লুকেই উড়িয়ে দেওয়া চলে না।
কারণ সুনন্দা এবং আমাদের দিগ্বিজয়বাবু দুজনেরই কিন্তু ল্যাপটপ উধাও। আমার বিশ্বাস এই ল্যাপটপ দুটিতে এমন কিছু তথ্য ছিল যা আমাদের অত্যন্ত কাজে দেবে। হ্যাঁ, সে বুঝলাম, তবে পুরো ব্যাপারটাই না আমার মাথায় কেমন জট পাকিয়ে যাচ্ছে। আমি আন্দাজ করতে পারছি কিছুটা, তবে প্রমাণের অভাবে কিছুই সরাসরিভাবে বলতে পারছি না। যেমন গিটারটা। কথাটা শেষ করার আগেই আমাদের ঘরের টেলিফোনটা বেজে উঠল। সেটা লাউডস্পিকারই ছিল, তাই কথা শুনতে তেমন একটা অসুবিধেই হয়নি। বিধুবাবুর ফোন। ব্যোমকেশবাবু, আপনি এখনো ঘুমাননি তো? দুটো চাঞ্চল্যকর তথ্য আমরা উদ্ধার করতে পেরেছি। আমার মনে হয় এগুলো কোনো না কোনোভাবেই কেসটার সাথে ভীষণভাবে জড়িত। আপনি এই তথ্যগুলো একবার শুনে দেখুন, আমার মনে হয় সেটি আপনার তদন্তে অত্যন্ত সাহায্য করবে। হ্যাঁ বিধুবাবু, অপেক্ষা না করে তাড়াতাড়ি বলে ফেলুন। কোনো কিছুই আমাদের বাদ দিলে কিন্তু চলবে না। একটু আগে পুলিশের সাইবার ক্রাইমের টিম থেকে আমাদের কল এসেছিল। সেখানে আমাদের দিগ্বিজয়বাবুর ফোনটি পরীক্ষা করার জন্য পাঠানো হয় এবং সেখান থেকেই উদ্ধার হয় এই চাঞ্চল্যকর তথ্যটি। যে সিম কার্ডটি দিয়ে দিগ্বিজয়বাবু নিজের স্ত্রীকে শেষ আত্মহত্যা করার মেসেজটি পাঠান, সেটা কিন্তু তার ফোনে ইনসার্ট করা ছিল না। সিমটি একটি অন্য ফোনে ইনসার্ট করে মেসেজটি করা হয়। তার মানে আপনি বলতে চাইছেন যে মেসেজটি আপনারা ফোন মেমোরিতে না, সিম মেমোরি থেকে উদ্ধার করেছেন, আর মৃত্যুর আগে সেই সিমটি অন্য ফোনে স্থানান্তরিত করা হয়েছিল। ভেরি স্ট্রেঞ্জ। প্রথম তথ্য গেল এটা। তারপরও আরেকটি তথ্য আবিষ্কার করেছি আমরা। দিগ্বিজয়বাবুর হোটেলের আকাশ নামক ছেলেটি বিকেলের দিকে ফোন করে থানায় এবং সেই দেয় এই তথ্যটি। বলে ফেলুন কি সেই তথ্য। কথাগুলো বলার সময় ওর গলার স্বর যে একটু উত্তেজিত, সেটা ধরতে পারলাম। আকাশ ছেলেটি ফোন করে জানায় যে অংশুবাবু নাকি বিকেলে একজন মারোয়ারি শেঠকে নিয়ে তাদের হোটেলে আসেন। কথাবার্তা শুনে বোঝা যায় যে সেই মারোয়ারি শেঠ নাকি হোটেলটি কেনবার জন্য দেখতে এসেছিলেন। সুতরাং বলাই যায় অংশু এবং নীলিমা দেবী গোপনে হোটেলটি বেচে দেওয়ার পরিকল্পনা করছেন। প্রতাপবাবু তার থেকে ভাগ পাবেন কিনা জানি না, তবে এই তথ্যগুলোই আবিষ্কার করা হয়েছে। ধন্যবাদ বিধুবাবু, আপনার এই তথ্যগুলো পেয়ে আমার অত্যন্ত সুবিধা হলো। এখন আমি একটু দুয়ে দুয়ে চার করে মিলিয়ে নিতে পারছি। আমার বিশ্বাস আমাদের আর বেশি সময় লাগবে না আততায়ীকে খুঁজে বের করতে। তবে কাল আমি একটা ফাঁদ পাততে চাইছি। আমাদের একটা লোককে ধরতে হবে, তাতে আপনাদের সাহায্য লাগবে। হ্যাঁ, পুরো প্ল্যানটাই আমি সকালে জানাচ্ছি। এখন সবটা মনে মনে সাজিয়ে নিই। আজ রাখি, কেমন? ও যে কোন প্ল্যানের কথা বলছে সেটা কিছু ধরতে পারলাম না, তবে ও যে কিছু একটা আন্দাজ করতে পারছে তা ওর মুখে খেলতে থাকা হাসিই বলে দিচ্ছে। এখন দেখা যাক সে কি করতে চাইছে। আমার তো আর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ভাইয়া, ঘুম থেকে ওঠো। কত ঘুমোবে আর? চলো, কটা বাজে? বাজে কি ভালো, তোমায় আর সেই হিসেব রাখতে হবে না। উঠে পড়ো, তাড়াতাড়ি বেরোতে হবে আজ তোমায়। আমায় বলতে? কোথায় যাবে? যাবে তুমি ভাইয়া, আমি নয়। সকাল সকাল ঘুম থেকে তুলে মস্করা করছো? না না, মস্করা করো না। ওঠো ওঠো, তাড়াতাড়ি ফ্রেশ হও। সবটা বলছি খুলে। তবে তার আগে আমাদের বাড়ির জানালা দিয়ে দূরের ওই গাড়িটা চেনা চেনা লাগছে কিনা দেখো তো। দাঁড়াও, দেখছি। সত্যিই তো, ওর কথাই ঠিক। আমাদের বাড়ির থেকে প্রায় অনেকটাই দূরে বড় রাস্তার মোড়ে সেই লাল রঙের গাড়িটা দাঁড়িয়ে আছে। সুতরাং সে নজর রাখছে আমরা কোথাও যাব কি না। সবটাই তো বুঝতে পারলাম, তবে তোমার প্ল্যানটা কি বলো তো? গাড়িটাকে পাকড়াও করার প্ল্যান নাকি? সেই তো আমরা যদি ওকে ধরি, প্রমাণের অভাবে তো ছেড়ে দিতে হবে। এতটা কাঁচা কাজ আমি করব ভেবেছ? চুপচাপ তৈরি হয়ে নাও। আমি পোশাক দিচ্ছি, আর বিধুবাবুকে সবটাই বলা আছে। ভয় পাবে না। আজ আমি তোমার সঙ্গে থাকছি না, ঠিক সময়ে আমি আত্মপ্রকাশ করব। ও যে কি করতে চাইছে কিছুই মাথায় ঢুকছে না। তবে কয়েক মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে চা খেয়ে আমায় ওর নিজের একটা পোশাক দিয়ে দিল। তারপর সমস্ত ব্যাপারটা ঠিকমতো বুঝিয়ে দিল। আমিও ব্যাপারটা শুনে মোটামুটিভাবে প্রস্তুত এই অভিযানটায় ওকে সাহায্য করতে। ওর বলা কথা মতো আমি খাওয়া দাওয়া শেষ করতেই আমাদের বাড়ির বাইরে একটা পুলিশ জিপ দাঁড়িয়ে থাকতে দেখলাম। সেটাই যে বিধুবাবু থাকবেন না তা আগে থেকেই ঠিক করা ছিল। আমি তাড়াতাড়ি একাই গাড়িতে উঠে বসলাম। সাথে সাথেই কম বয়সী পুলিশ ছোকরা ধীরে ধীরে জিপ স্টার্ট দিল। আমাদের গাড়ি এগিয়ে চলল বড় রাস্তার দিকে। সবটাই আগে দিয়েই ঠিক করা ছিল।
তবে আমি আর চোখে চেয়ে দেখে নিলাম ইঁদুর গর্তে পা দিয়েছে, কারণ লাল গাড়ির লোকটা আমাকে ও মনে করে আমার গাড়ির পিছু নিয়েছে। আর সেটাই হলো সবথেকে বড় নৈতিক জয় আমাদের, কারণ লাল গাড়ির পেছনে অন্য সাদা রঙের ট্যাক্সিতে ততক্ষণে বিধুবাবু এবং ও লাল গাড়িটার পেছনে ধাওয়া শুরু করেছে। যে ফাঁদ পাতা হয়েছিল আদতাই তাতে যে এতটা সহজে পা দেবে সেটা আমি জানতাম। একেই হয়তো বলে চোরের ওপর পাটপাড়ি। আমাদের যেমনটা কথা ছিল সেই মতো আমাদের গাড়ির ড্রাইভার বড় রাস্তায় পড়ার সাথে সাথেই চো চো করে তীব্র গতিতে ছুটিয়ে দিল আমাদের বাহন। ছেলেটা কম বয়সী হলে কি হবে, তার গাড়ি চালানোর হাত অত্যন্ত পাঁকা। আমি পেছনে লক্ষ্য করলাম লাল গাড়িটাও স্পিড বাড়িয়ে আমাদের গাড়ির অনেকটাই পেছনে এসে গেছে। ঠিক এমন সময় পেছনের ট্যাক্সি গাড়ি থেকে চোঙা জাতীয় জিনিসের চিৎকার করে বিধুবাবু বললেন, সামনে লাল গাড়ির ড্রাইভার যেই হন, গাড়ি থামান, আপনাকে পুলিশ চারিদিক থেকে ঘিরে নিয়েছে, পালাবার পথ নেই। লাল রঙের গাড়িটার ড্রাইভার এখন হয়তো বুঝতে পেরেছে তার পেছনে পুলিশ লেগেছে এবং সে ফাঁদে পড়েছে, তাই সে আমাদেরও আগে নিজের গাড়িটা তীব্র গতিতে ছুটিয়ে দিল। আমাদের পুলিশ জিপটা ওটার পেছনে পড়লো বটে, তবে পুরনো হওয়ার কারণে সেটার মতো অত জোরে ছুটতে পারল না। কিন্তু ততক্ষণে ওদের ট্যাক্সিটা আমাদের পাশ কাটিয়ে এগিয়ে গেছে লাল গাড়িটাকে ধাওয়া করে। রাস্তার অন্যান্য গাড়িকে কাটিয়ে আমাদের গাড়িগুলো যে অদ্ভুতভাবে লাল গাড়িটার পেছনে ধাওয়া করছে, এটা দেখেই আমার মন কেমন রোমাঞ্চে ভরে উঠেছে। এটা যেন কোনো হিন্দি ফিল্মের গোয়েন্দা গল্পের প্লট, যেখানে হিরো হলো আর আমি হলাম। থাক আর বললাম না, আমি আর ভাবতে পারলাম না। লাল গাড়ির ড্রাইভারকে বলা হচ্ছে গাড়ি থামান, না হলে আমরা গুলি ছুটতে বাধ্য হব। কিন্তু কথাটা শেষ করার আগেই দেখতে পেলাম ওদের ট্যাক্সিটা আস্তে আস্তে পথের মাঝখান থেকে একপাশে এসে চলা শুরু করলো, আর সেই গাড়ি জানলা দিয়ে মুখ বার করে হাতে রিভলভার তাক করে প্রস্তুত ও। ঘটনাটা দেখার পর রন্ধ্রে রন্ধ্রে শিহরণ আমার সারাটা শরীরে ছড়িয়ে পড়েছে, কারণ একটা নয়, পরপর দুটো গুলি ছুঁড়েছে ও। তার একটা গিয়ে লেগেছে চলন্ত লাল গাড়িটার টায়ারে। সঙ্গে সঙ্গে গাড়িটার টাল সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল পাশের একটা ল্যাম্প পোস্টে। লাল গাড়িটার বোনেট থেকে তখন উঠছে তীব্র ধোঁয়া। আমাদের দুটো গাড়ি তাড়াতাড়ি পাশে গিয়ে থামলো সেটার। একসাথে 10-12 জন সশস্ত্র পুলিশ বাহিনী এবং ও ঘিরে নিল জায়গাটাকে। লাল গাড়ির চালকটির হালকা চোট লেগেছে বটে, তবে সে ভেতরে চুপচাপ বসেছিল। কয়েক মুহূর্তের মধ্যে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিল। ও বিধুবাবুকে উদ্দেশ্য করে বলল, বিধুবাবু, আপনি এই বাবা জীবনকে এখনকার মতো ফার্স্ট এড দিয়ে সুস্থ করে তুলুন। তারপর সন্ধ্যার দিকে আসর বসবে দিগ্বিজয় বাবুর বাড়িতে। অপরাধী একজন নয়, পুরো ঘটনার পেছনে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র। সন্ধ্যায় সব রহস্যের উদ্ঘাটন ঘটবে আজ। এখন একে নিয়ে কি করব? সুনন্দাকে এই লোকটাই কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে কোথাও, আর মুখ থেকে কথা বার করতে আপনার মতো কি আর পারে বলুন বিধুবাবু? সুনন্দাকে আগে উদ্ধার করুন, তারপর বাকিটা বিকেলে বলছি। আমরা তখনের মতো বাড়ি ফিরে এলো। মনের মধ্যে চলছে হাজারো কালবৈশাখের ঝড়। ও যে কেন আমাদের হেঁয়ালির মধ্যে রাখে তা আমি কিছুতেই বুঝতে পারি না। সে যাই হোক, এখন সন্ধ্যা হওয়ার অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। আমরা এখন সকলে মিলে উপস্থিত হয়েছি দিগ্বিজয়বাবুর বাড়িতে। সেখানে উপস্থিত আছেন বিধুবাবু, দিগ্বিজয়বাবুর ছেলে প্রতাপ, তার স্ত্রী নীলিমা এবং নীলিমার ভাই অংশু। অপরদিকে উপস্থিত হয়েছেন সশস্ত্র পুলিশ বাহিনী এবং সাথে সকালে ধরা পড়ে যাওয়া লোকটি। পুলিশের হাতে ভালো মতোই ধোলাই হয়েছে, সেটা আর বলে দিতে হয় না। হাতে ব্যান্ডেজ এবং মাথায় একটু ব্যান্ডেজও জড়ানো দেখলাম। সুনন্দার বাবা রাজেনবাবু উপস্থিত হয়েছেন সেখানে। ওনার মেয়ে এখন সম্পূর্ণভাবে সুস্থ। পুলিশি জেরার মুখে পড়ে সবটা উগরে দেয় লোকটি। পুরো ঘরটায় তখন একটা নিস্তব্ধতা বিরাজ করছে, কারো মুখে কোনো কথা নেই। একটি পিন মেঝেতে পড়লেও সেইটার শব্দ অবধি শোনা যাবে এমন স্পষ্ট পরিবেশ। ঘরের নিস্তব্ধতা ভেঙে প্রথম কথা বলল ও। এই কেসটা আমার কাছে আসার পর থেকেই আমি লক্ষ্য করি যে আমাদের বাড়ির ওপর একটা লাল রঙের গাড়ি নজর রাখছে, আর সেই নজর রাখা ব্যক্তিরই আর কেউ নয়, তিনি হলেন দিগ্বিজয়বাবুর দাদার ছেলে অরুণ অধিকারী। আজ আমরা ওনাকে অদ্ভুতভাবে গ্রেফতার করি। এটা সকলের জানার দরকার ছিল, তাই বলে দিলাম।
এখন পরপর সমস্ত ঘটনার কথায় আসবো। আপনি কি কিছু বলতে চান অরুণবাবু? লোকটার দিক থেকে যে কোনো রকম উত্তর আসবে না সেটা ওনার মুখ দেখেই বোঝা গেল। আপনি বলবেন না যখন আমি শুরু করি কেমন? প্রথম ঘটনা হচ্ছে আমাদের দিগ্বিজয় বাবুর আত্মহত্যা। আসলে সেটি কোনো আত্মহত্যাই নয়, ওনাকে বুঝে শুনে ষড়যন্ত্র করে খুন করা হয়েছিল। আমি সেটা বুঝতে পারলাম যখন আমি জানলাম দিগ্বিজয় বাবুর ঝুলন্ত দেহের দড়িটা ছিল পেছনের দিকে। আসলে আত্মহত্যা করলে কোনো মানুষের দড়ি কখনো পেছনের দিকে থাকবে না, আর পোস্টমর্টম রিপোর্ট আসার পর ব্যাপারটা প্রমাণিতও হয়। খুনের ঘটনায় পরে আসছি। এরপর রাজেন বসু আমার কাছে ছুটে আসেন নিজের মেয়ের অপহরণের তদন্ত আমার হাতে দেওয়ার জন্য। আর সব থেকে বড় ব্যাপার আবিষ্কার করি যে দিগ্বিজয় বাবুর ব্যাপারে সুনন্দা অনেক কিছু জানত। সে ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো ছিলই। আমায় খারাপভাবে নেবেন না রাজেন বাবু, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আপনার মেয়ের সঙ্গে দিগ্বিজয় অধিকারীর একটু অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছিল। এখানে প্রথমে আমি চলে যাব প্রতাপ বাবুর কাছে। আপনি বুঝতে পেরেছিলেন না যে আপনার মাকে খুন করা হয়েছিল? লুকোনোর চেষ্টা তো করেছিলাম, তবে আপনি যখন বুঝতে পেরেই গিয়েছেন তাহলে আর লুকিয়ে লাভ নেই ব্যোমকেশবাবু। হ্যাঁ, আমার বাবাই আমার মাকে খুন করেছিলেন এবং সেটাকে একটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখিয়েছিলেন। গাড়ির ব্রেক ফেল ছিল আগে থেকেই, আর সেটা আমার বাবাই করিয়েছিলেন। আর এই সব কিছুর পিছনে কারণ একটাই ছিল, কারণ ওই নষ্টা মেয়ে ছেলেটা কি প্রেমের বশে যে ফাঁসিয়েছিল ওই নীলিমা আমার বাবাকে, তা আমি বলতে পারবো না। মায়ের শেষ কাজ সম্পূর্ণ হতে না হতেই তিনি বিয়ে করেন একে। বুঝতে পেরেছি, তুমি ঠিক কথাই বলেছ প্রতাপ। ওনারা মানে নীলিমা এবং তার ভাই দুজন মিলেই 1 বছর ধরে ফাঁসাচ্ছিলেন তোমার বাবাকে। নীলিমার ইচ্ছে ছিল সে শহরের বুকে বড় একটা নাচ এবং গানের স্কুল দেবে, অপরদিকে অংশুর টাকার লোভ ছিল। তাই দুইজনেই বিভিন্ন বিজনেস পার্টিতে যাওয়া শুরু করে আর প্রেমের চালে জড়িয়ে দেন দিগ্বিজয় বাবুকে। তিনি একটু কম বয়সী মেয়েদের প্রতি দুর্বল ছিলেন, সেটা আর বলে দিতে হয় না। শেষ অবধি নিজের স্ত্রীকে হত্যা করেন এবং বিয়ে করেন ওনাকে। মিথ্যা মিথ্যা মিথ্যা! ও আমাকে ভালোবাসতো আর নিজেই আমার নামে ওর পুরো একটা হোটেলের ব্যবসা তুলে দিয়ে গিয়েছিল। আপনি কি বলতে চান? হ্যাঁ, আমি খুন করেছি ওকে? এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাইনি। আমি কি একবারও বলেছি আপনারা খুন করেছেন? ধৈর্য ধরুন, সব প্রশ্নের উত্তর পাবেন। তাহলে খুনটা ঘটলো কিভাবে? খুব ভালো প্রশ্ন বিধুবাবু। আমাদের দিগ্বিজয় বাবু রোজ বিকেলে ওনার বাগান বাড়িতে যেতেন ড্রিঙ্ক করতে, আর সেইটারই সুযোগ নেয় আততায়ী। আসলে আততায়ী জানতো যে ওনাকে মারার এর থেকে ভালো সুযোগ আর হবে না। আসলে ছোট থেকেই দিগ্বিজয় বাবুর উপর ওনার অত্যন্ত রাগ এবং ক্ষোভ ছিল। সেই দিনও দিগ্বিজয় বাবু ওনার বাগান বাড়িতে যান ড্রিঙ্ক করতে, আর সেই সময় ঘনিয়ে আসে তার শেষ নিঃশ্বাস। কারণ হিংস্র কুকুরের মতো পেছনেই অপেক্ষা করছিল আততায়ী। আষ্টে পৃষ্ঠে দড়ির ফাঁস জড়িয়ে খুন হন দিগ্বিজয় বাবু। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার ঘটে সেই স্থানে, কারণ সেই সময় ওনার সঙ্গে ল্যাপটপে মিটিংয়ে ছিলেন সুনন্দা, আর পুরো খুনের ঘটনাটা সে দেখে এবং ছবিও তুলে রাখে তার ডিভাইসে। আর একটা বোকা কাজ করে বসে মেয়েটি। সে সেই প্রমাণ পুলিশকে না দিয়ে দেয় অংশুবাবুকে। সে তো জানতো না যে খুনি নীলিমা এবং তার ভাই তিনজনই জড়িত ছিল এই খুনের পেছনে। প্রত্যেকেরই চাই পুরো সম্পত্তি। এখানে সম্পত্তির পরিমাণ এতটাই বেশি যে তিনজনের সেটা ভাগ করতে অসুবিধা ছিল না, আর সেটা ভাগ বাটোয়ারা হতো লিগ্যাল উপায়, কারণ স্বামীর মৃত্যুর পর বর্তমান স্ত্রী মালিক হবেন। তবে এইখানেই আবির্ভাব হয় এই অধমের। আর আমি কিছু কিছু সূত্র ধরে ফেলি। যেমন আমি খবর পাই অংশুবাবু তলে তলে একজন মারোয়ারি শেঠকে হোটেলটা বিক্রি করে দিতে চাইছিলেন। ওনার হয়তো সেই হোটেলটি চালাতে পারবেন না বলে একটা লিগ্যাল উপায় দেখিয়েই সেটি বিক্রি করে পুরো টাকাটা হাতিয়ে নিয়ে পালাতে চাইছিলেন। তবে হোটেলের একজন বিশ্বস্ত স্টাফ আমাকে এই সূত্রটা জানায়, আর সবটা আমি তক্ষুনি বুঝতে পারি। ব্যোমকেশ, এখনো আমরা এটা বুঝতে পারলাম না যে খুনটা কে করেছে। এবার সব শেষে আসল প্রশ্নের উত্তরের পালা। আচ্ছা অরুণবাবু, আপনি তো আমেরিকায় থাকেন, তবে এখানে এসে আবার ফিরে না যাওয়ার কারণটা কি জানতে পারি? কি বলবেন না? ঠিক আছে, আমি বলছি।
ছোট থেকে কাকা সমস্ত খরচ দিয়ে ওনাকে বিদেশে পড়তে পাঠান। তবে এক কানাকড়িও সম্পত্তি যেটা ওনার বাবার অংশে ছিল সেটি তিনি দেননি। তাই রাগে আর ক্ষোভে নিজের কাকাকেই হত্যা করলেন এই অরুণ অধিকারী। আর সব থেকে বড় ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো উনি ওনার কাকার আত্মহত্যাকে পুলিশের কাছে প্রমাণ করার জন্য কাকার ফোন থেকে আত্মহত্যার মেসেজ পাঠাবেন ঠিক করেন। তবে উনি ফোনের পাসওয়ার্ড জানতেন না, তাই তাড়াতাড়ি সিমটি নিজের ফোনে ইনসার্ট করে মেসেজটি করেন। নিন বিধুবাবু, আপনার সমস্ত আসামি। কি করবেন আপনি দেখুন, আমার কাজ তো শেষ এখানে। সেই দিনের মতো আমরা দিগ্বিজয়বাবুর বাড়ি থেকে ফিরে আসি। তবে পরে জানতে পারি প্রতাপ নিজের বিজনেসও শুরু করার সাথে সাথেই বাবার হোটেলের ব্যবসার হালও নিজেই ধরেছে। মাছে ভাতে বাঙালি হোটেল তার ঐতিহ্য বহন করে চলবে আরও অনেক বছর। তবে প্রতাপবাবুর থেকে ধন্যবাদপত্র আর সাথে যে পরিমাণ টাকা ও পেয়েছে তাতে ওর 3 মাস শুয়ে বসে কেটে যাবে।